বহুদলীয় গণতন্ত্র ও মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দলের মধ্যে বিপ্লব শক্তি অন্তর্নিহিত রয়েছে বলে তিনি জানান। রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদলের সাবেক সহসভাপতি মোহররম জাকির হোসেন নান্নুর জন্য দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী আরও বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাই ও জনতার বিপ্লব ধারাবাহিকতায় বিএনপি ও এর অঙ্গ সংগঠন যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল গড়ে উঠেছে। রিজভী আরও বলেন, হতাশা নয়, বরং কঠোর পরিশ্রম, বিশ্বাস রেখেই দলের আদর্শ ধরেই নেতাকর্মীদের এগিয়ে যেতে হবে। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদ অবসান এবং শত প্রতিকূল অতিক্রম করেই দলের শীর্ষ নেতা দেশে ফেরার ও প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ প্রমাণ করে যে শ্রম ও আত্মত্যাগ কখনো বৃথা যায় না। বর্তমান সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ প্রশংসা করে রিজভী বলেন, সরকার ফ্যামিলি কার্ড পরিসর বাড়াচ্ছে এবং কৃষি কার্ড দিচ্ছে। ১-২ বছর পর এসব উদ্যোগ সফলভাবে মানুষ দেখতে পাবে। জাকির হোসেন নান্নুর মতো মানুষের আত্মার সমর্থক হবে। ৪৫ বছর পর শহীদ জিয়াউর রহমান হত্যাকারী মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার প্রসঙ্গ উল্লেখ করে রিজভী বিচারহীনতা ও ষড়যন্ত্র সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন, এই ৪৫ বছর সে কোথায় ছিল? আন্তর্জাতিক বা দেশের ভিতরে কারা তাকে আশ্রয় দিয়েছে? সাম্প্রতিক জুলাই ও আগস্ট ছাত্র আন্দোলনে মুগ্ধ ওয়াসিফ ও আবু সাঈদদের ওপর পুলিশের সঙ্গে মিলে গুলি চালিয়ে রক্তপাত ঘটায় জড়িত হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা পালিয়ে গেছে ভারতে। তাদের আশ্রয় দিয়েছে কারা? সে বিষয়ে জবাব চান তিনি। জুলাইসহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান রাষ্ট্রীয় স্বীকৃতি এবং তাদের ত্যাগের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম। রাজধানীর বিএম ভবন মিলনায়তনে জুলাই রক্তাক্তদের জুব্বা মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান শীর্ষে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম আন্দোলনের কঠিন সময় স্মরণ করে বলেন, ১৭ ও ১৮ তারিখ আন্দোলন স্মিত হয়ে পড়ে। দুইটা শক্তি এই আন্দোলনকে পুনর্জাগরণ ঘটায়, মাদ্রাসার শিক্ষার্থী এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই ভূমির মানুষ অধিকার আদায়ে যুগে যুগে আমাদের ওলাম কেরাম জীবন দিয়েছে, ত্যাগ করেছে। শুধু বাংলাদেশেই নয়, পৃথিবী জুড়ে এই জুব্বা বিদ্রোহ লড়াইয়ের প্রতীক। সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি, মাদ্রাসা শিক্ষার্থীদের ত্যাগের রাষ্ট্রীয় সম্মাননা দিতে হবে। রাষ্ট্রীয় বক্তব্য সমালোচনা করে বিরোধীদলীয় চিফ হুইপ স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছেন, জুলাই নিয়ে ব্যবসা করা যাবে না। জুলাইয়ের আকাঙ্ক্ষা পরিবর্তিত। আমরা এই পরিবর্তনের কথা বলতে গেলে জুলাইয়ের চেতনা বিক্রি বলেছে। জুলাইকে বিক্রি করছে না। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে গত ৫০ বছর ধরে আওয়ামী লীগ এই দেশকে গণতন্ত্র হত্যা করেছে, গুম খুন রাজনীতি করেছে, দেশের টাকা লুটপাট করেছে। সেই চেতনার কথাই বিএনপির কাছে সবচেয়ে বেশি শুনি। নাহিদ ইসলাম বলেন, জুলাই আমাদের আকাঙ্ক্ষা ছিল, জনগণের কাছে প্রতিশ্রুতি ছিল নতুন বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ। প্রাতিষ্ঠানিক সংস্কার ও সংস্কারের কথা বলে জুলাইয়ের চেতনা বলেছেন। কিন্তু জনগণের জানে, জুলাইয়ের ফলে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে বিএনপি। তারেক রহমান লন্ডন থেকে দেশে এসেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী
সিলিং থেকে ফেরত এসেছেন। বিএনপি দায়িত্বহীন ক্ষমতা পেয়েছেন, আমরা পেয়েছিলাম ক্ষমতাহীন দায়িত্ব। সংবিধান সংস্কার আদেশ যদি অবৈধ হয়, সে আদেশ দেওয়া রাষ্ট্রপতির বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করছেন না? নির্বাচন কমিশন শপথ পড়িয়েছেন, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। অবিলম্বে সংস্কার বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, নির্বাচন সংবিধান অনুযায়ী হয়নি। বিপ্লবের পর আকাঙ্ক্ষা ও আদেশের মধ্যে দিয়ে নির্বাচন ও গণভোট হয়েছে। সংবিধানের কোথাও ২০২৪ সালের নির্বাচনের কথা ছিল না, ছিল ২০২৯ সালে নির্বাচনের কথা। ফলে সরকার বুঝতে ৫ অগাস্টের পর ধারাবাহিকতা সাংবাদিকদের বোঝা যাবে না। এটা জুলাই বিপ্লবের জনগণের আকাঙ্ক্ষার মধ্যে দিয়ে ব্যাখ্যা করতে হবে। এই আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্রীয় কাঠামো আমূল পরিবর্তন এবং নতুন বাংলাদেশ গঠন। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এবং সরকার সংবিধান সংশোধন কমিটির নামে যে প্রয়াস করেছে সেখান থেকে সরে এসে গণভোটের রায় বাস্তবায়ন করুন। অন্যথায় ওলামা-কেরামেরা জুলাইয়ের সকল শক্তিকে সাথে নিয়ে আমরা রাজপথে নামতে বাধ্য হব। ইতিমধ্যে আমরা আন্দোলনদের মধ্যে আছি, কিন্তু আমরা চাই সংসদের আলোচনার মাধ্যমে এটি সমাধান করতে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী রাজনৈতিক পদে মোহাম্মদ রাশেদ খানের নিয়োগ নিয়ে তীব্র সমালোচনা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সাংগঠনিক সার্জিস আলম। পঞ্চগড় বেদুয়ায় দেশ গড়তে জুলাইয়ের পদযাত্রা উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এই মন্তব্য করেন। সভায় রাশেদ খানের সাম্প্রতিক নিয়োগ প্রসঙ্গ টেনে সার্জিস আলম বলেন, বিএনপির অবস্থান এতটাই খারাপ হচ্ছে দিনের দিন যে রাশেদ খানের মতো একজন মিথ্যা প্রোপাগান্ডাবাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী বানিয়েছে। একই সঙ্গে তিনি বর্তমান সরকারের বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্ত ও কার্যক্রম কঠোর সমালোচনা করেন। গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর ও রাশেদ খান এবং গণসংহতি আন্দোলনের প্রধান জুনায়েদ সাকি কঠোর সমালোচনা করে সার্জিস আলম বলেন, সরকারের পক্ষ থেকে বলা অনেক নেতা আজ প্রধানমন্ত্রী লোভে বিবেক বিক্রি করে দিয়েছে। জুনায়েদ সাকিকে সংসদে খুঁজে পাওয়া যায় না। পঞ্চগড়ে জুলাই আন্দোলনের হামলাকারী ছাত্র বা ছাত্রলীগ নেতা জামিন প্রসঙ্গ টেনে বিচার বিভাগ ও প্রশাসনের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে সার্জিস তিনি বলেন, পুলিশ, জেলা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে হাইকোর্ট বিচারক যারা এখনও মনে করেন আওয়ামী লীগ দালাল হিসাবে কাজ করেছেন, আগামীতে তাদের প্রত্যেকের নাম পোস্টার করে দেওয়ালে লাগিয়ে দেওয়া হবে। প্রশাসনের কর্মকর্তা দলীয় দাসত্ব থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। বলেন, আওয়ামী লীগ ছিল, এখন নেই। বিএনপি আজ আছে, আগামীতে নাও থাকতে পারে, কিন্তু জনগণ থাকবে, রাষ্ট্র থাকবে। তাই কোনো দল বা ব্যক্তির দালাল না হয়ে জনগণের জন্য কাজ করার আহ্বান জানান তিনি। ২৪শে ছাত্র জনতা আন্দোলনের মুখে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দেশের রাজনীতিতে খুবই আলোচিত। নির্বাচিত থেকে বিভিন্ন সময় বিচ্ছিন্নভাবে তিনি আলোচনায় এলেও এবার প্রেক্ষাপটে অনেকটা ভিন্ন। আগামী ডিসেম্বরের মধ্যে নেতাকর্মীদের নিয়ে তার দেশে ফেরা এবং আদালতে আত্মসমর্পণের ঘোষণা চলছে নানামুখী বিশ্লেষণ। দেখা গিয়েছে
তীব্র প্রতিক্রিয়া কূটনৈতিক মহল বা বিভিন্ন দেশ বিষয়টির উপর নজর রাখছে। আওয়ামী লীগের বিরোধীরা বলয়ক তাকে রাজনৈতিকভাবে প্রতিরোধের চিন্তাভাবনা করছেন বলে জানা গেল। আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের উজ্জীবিত বলেই মনে করছেন অনেকে। আবার কেউ কেউ বলেছেন এই ঘোষণাই তৃণমূল দল কর্মীদের মনোবল চাঙ্গা রাখার একটি কৌশলী মাত্র। শেখ হাসিনা দেশে ফিরবেন নাকি এটি ফাঁকা বলি, এই বিতর্কের মাঝেই বাংলাদেশ ভারত দুই দেশের পক্ষ থেকেই আইনি দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে। রাজনৈতিক দেশ প্রাচীর একটি দল প্রধান কিংবা বরাবর রাষ্ট্রীয় ক্ষমতার শীর্ষে থাকা ব্যক্তিত্বর পরিচয়ের বাইরেও শেখ হাসিনা এখন একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। এছাড়াও শেখ হাসিনা ফেরার মতো পরিস্থিতি এলে দেশের আইনশৃঙ্খলা অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন বলে মনে করছেন অনেকে। এমন প্রেক্ষাপটে তারা দেশে ফেরার ঘোষণা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে দাবি করেন বোদ্ধার সাম্প্রতিক নির্বাসিত জীবনে ব্যক্তিগত কথোপকথন বা দলের ওয়েবিনারি এবং কিছু বিদেশি গণমাধ্যম দেশে ফেরার ব্যাপারে অভিব্যক্তি প্রকাশ করছেন। এটি ডেলাইট সামনে এনেছে শেখ হাসিনা। সাম্প্রতিক আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স থেকে নেওয়া এক সাক্ষাৎকারে তিনি আগামী ডিসেম্বরের মধ্যে দলীয় শীর্ষ নেতাদের নিয়ে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ ঘোষণা দিয়েছেন। এইদিকে মানবাধিকার অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত, অন্যদিকে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধর মতো প্রেক্ষাপট শেখ হাসিনাকে ফিরতে পারার মতো পরিস্থিতি আদৌ কতটা রয়েছে, এই নিয়ে চলছে নানা আলোচনা ও সমালোচনা। বিষয়টি নিয়ে এর মধ্যেই প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। 2024 সালে 5ই আগস্ট গণঅভ্যুত্থানের সময় ব্যাপক জনরোষের মুখে দেশ ছাড়তে হয় আওয়ামী লীগের এই শীর্ষ নেতাকে। 2 বছর পর এসে পরিস্থিতি খুব বেশি পরিবর্তন হয়নি বলেই মনে করছেন বিশ্লেষকেরা। দেশের সরকার ইতিমধ্যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিচারের মুখোমুখি করতে ভারতের কাছে আনুষ্ঠানিক চিঠি ও প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছেন। আবার শেখ হাসিনা ভারতে থাকা নিয়ে দিল্লির অবস্থানও কোনো পরিবর্তন হয়নি বলে জানানো যাচ্ছে। এর মধ্যেই তারা দেশে ফেরার ঘোষণা ঢাকা ও দিল্লির মধ্যকার দ্বিপক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি বড় পরীক্ষা। সেই পরীক্ষার আগে তুমুল আলোচনা হাসিনা দেশে ফেরার ঘোষণা। আদৌ শেখ হাসিনা দেশে ফিরবেন নাকি এটি কোনো রাজনৈতিক কূটনৈতিক স্ট্র্যাটেজি, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।